গুড ইভিনিং বন্ধুরা। আমি আবার চলে এসেছি আগের মতো ভিডিও নিয়ে। তোমরা দেখলে আমি কতটা অসুস্থ হয়েছিলাম। আজ আমি অনেকটা সুস্থ, কিন্তু পুরোপুরি এখনও মানে সুস্থ, কিন্তু এখনও পুরোপুরি যে একদম কিওর হয়ে গেছি তা নয়। কাশিটা আছে এখনও। কাশিটাই আমার মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেন রোগ কাশি। এবার কাশিটা না, কাশির এবার কেন হয়েছে, কাশি প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আমার হয় যে এই দেখো ঘামছি না, আমি কিন্তু ঘেমে পুরো ভিজে গেছি। এই যে ঘেমে ভিজে গেছি, এইবার হয় আমাকে গিয়ে চান করতে হবে, কিন্তু আমি এই চান করে এলাম, তখন ইচ্ছা করে যে আবার গিয়ে চান করি, কিন্তু এখন আমাকে করতেই হবে। পুরো ভিজে গেছি আমি ঘামে। আর ফ্যান চালালে তো ইয়ে হবে, কি বলে, আওয়াজ হবে, এখানে কিছু শোনা যাবে না। এই করে করে শুধু এইখানেই না, শুধু এখানে তো 20 মিনিট 25 মিনিট 30 মিনিট বলি। এবার ধরো রান্না করি বা কিছু কাজ করি, ঘর ঝাড় দিচ্ছি, তখন তো আর তোমার ফ্যান চালালে হয় না, না? তো যাই হোক, ওই রকম করে করে আমি প্রচণ্ড ঘেমে 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 আমার সর্দি ঠান্ডা বসে, সর্দিটা পুরো বসে না, মানে মনে হচ্ছে এখানে গরম, বা ওই যে টোস্টারগুলো থাকবে না, দেখবে টোস্টার থাকে, বড় বড় টোস্টার, টোস্টারটার একটা দিক মনে করে নাও চ্যাপটা একটা লোহার, ওরকম মনে হচ্ছে আমার বুকে বোধহয় ওরকম গরম একটা ঢোকানো আছে। আর যন্ত্রণা, এত যন্ত্রণা, আর এই পিঠে যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট। কিন্তু এই যে জ্বর, এই যে কাশি, আর যা স্বাভাবিক, জ্বরের উৎসই হচ্ছে আসল জ্বর, কিন্তু আসল রোগ নয়, এটা জানো তোমরা? যদি না জানো আমাকে জিজ্ঞেস করবে। কেন? জ্বর কখনো আসল রোগ নয়, বুঝেছো? এটা ডাক্তারের কথা, আমার কথা নয়। কারণ আমার কথা তো বললে তোমরা বিশ্বাস করো না, ওই জন্য অনেকে আছে খুব সন্দেহপাতি। আমারই এখানে আছে খুব সন্দেহপাতি। অন্যান্য সবাই আছে কিনা আমি জানি না, দু একজন ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম আছে খুব সন্দেহপাতিক। এমনি আমাকে সিম্পল দেখে তো কিচ্ছু বিশ্বাস করে না তারা, এত সন্দেহপাতিক। তো তাদের জন্য বলছি ডাক্তারকে জিজ্ঞেস করে নিও। তো কি বলছিলাম, ভুলে গেলাম কি বলছিলাম। যাই হোক, আমি প্রথম থেকে আবার বলছি। তো আমার এত ব্যথা, এই সেই করে আমি জ্বরের এই যে কাশিটাকে দমালাম। তো কাশিটা পুরোপুরি যায়নি, কিন্তু জ্বরটা ছিল। এবার যেহেতু কাশি এত, সেহেতু জ্বরটা ছিল। এই দেখো ঘাম গড় গড় করে ঘামছি। তো জ্বরটা ওই জন্য এসেছিলো। সে জ্বর যে খুব একটা জ্বরের প্রতি না, কাশি, কষ্ট কষ্ট কষ্ট। কিন্তু আর তার সঙ্গে সর্দি সেই বেরোচ্ছে না। কিন্তু আমি কি কি ওষুধ খেয়েছি জানো? জ্বরের জন্য খেয়েছি, জ্বর আর ব্যথার জন্য প্রথম দিকে প্যারাসিটামল খেয়েছি আমি। টোটাল 3টে প্যারাসিটামল খেয়েছি, তার সঙ্গে যেটা পেটের থাকে একটা খেতে হয়, যে কোনো ব্যথার ওষুধের সঙ্গে বা প্যারাসিটামলে। দেখছো ঘামছি, কুলকুল করে ঘামছি আমি। তা প্যারাসিটামল ওই জন্য আমি তাড়াতাড়ি করে শুরু করে দিই। এবার ধীরে সুস্থে যে বলবো, এত ঘামছি। তো যাই হোক, কাজ তো কাজ করতেই হবে ঠিক করে, না? তো দিয়ে এবার 3টে প্যারাসিটামল, আর তার সঙ্গে ওই, আর ওই কাশির একটা সিরাপ, আর হচ্ছে তোমার ওই যে তোমাদের দেখিয়েছিলাম ওইটা। সত্যি কথা বলতে এত বাড়াবাড়ি হয়েছিল না। প্যারাসিটামলে জ্বরটা কমে গেছিলো, আবার জ্বর এসেছিলো, আবার খেয়েছিলাম, কিন্তু তাতে এত শরীর, মানে কতটা কষ্ট হয়েছে আমি এখানেও বলতে পারবো না। আমি বাড়ির লোককেও মানে আমার ছোট ছেলেই ছিল শুধু, আমি বোঝাতে পারিনি যে আমার কতটা কষ্ট হচ্ছে। আর বুঝিয়ে বা কী হবে আর কি, সেটাও একটা ইয়ে। কিন্তু দেখবে যখন শরীর খারাপ হয় না, তখন মনে হয় কি যে একটু কেউ তাকাক, একটু কেউ, কিন্তু ও তো আমাকে দেখে বুঝতেই পারছে না মতে যে আমার কি প্রাণ ফেটে যাওয়া, শরীর খারাপ হচ্ছে, ভেতরটায় এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, সেটাও বাচ্চা ছেলে, আর কি হবে, 20-21 বছরের ছেলে, আর কি বুঝবে অত, আর কি করবো, নিজের কাজেও ব্যস্ত। তো করেছে, রান্না বান্না করেছে, এই করে দিয়েছে, ওষুধ করে দিয়েছে, হলুদ জল করে দিয়েছে। তো আমার যেটা বক্তব্য হচ্ছে, সে আমি কিন্তু ডাক্তার দেখাইনি, তোমাদের বলছিলাম না। এই যে তোমরা দেখলে আমাকে অসুস্থ হয়েছিলাম, বললাম যে হ্যাঁ দিতে পারবো না, কারণ আমার মনে হয়েছে না এখানে আমি রেসপন্সিবল হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমার ভিউয়ার বাড়ছে, ভিউয়ার না কি বলে ওটাকে, সাবস্ক্রাইবার বাড়ছে। যারা ভিউয়ার্স আছে তারা আমাকে অছেদ্দা করতে পারে, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়, সেটা আমাকে তো প্রমাণ করতে হবে। তাই জন্য আমি একটা রেসপন্সিবল, এখানে আমি আসছি।
তো সেই জন্য আমি ওই অবস্থাতেও তোমাদের জানালাম, না জানালে তো তোমরা হয়তো ভাবতে, হয়তো মেবি ব্র্যাকেট আছে, মেবি ভাবতে যে কি ব্যাপার, ইনি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন আর এলেন না, আজকেও যে আসতে পারবো তার কোনো গ্যারেন্টি ছিল না। এইবার আসি যে ডাক্তার আমি দেখাই না, অনেকেই তার জন্য জানি না ভালো ভাবে না, অনেকে আছে যারা খুব সন্দেহপাতিক, বললাম কি কথাটা আগে ভুলে গেছি, কেউ আছে এখানে যারা ভিউয়ার্সের মধ্যে খুব সন্দেহপাতিক, তারা ভীষণ সন্দেহ করে, কারণ তারা আমার মধ্যে মানে জানি না ভীষণ একটা সন্দেহপাতিক চোখে তারা আমাকে দেখে। আমি তাদেরই কিছু আলোচনা বা আলোচনা ঠিক না, তাদের আলোচনা কোত্থেকে শুনবো, বাট যাই হোক আমার ফিলিং আমার গাটস ফিলিং বলেছে যে ভীষণ সন্দেহ করে আমাকে, তারা কিচ্ছু বিশ্বাস করে না। তো তারা বিশ্বাস করুক বা না করুক, আমি সবার জন্যই বলছি, এই যে কথায় কথায় আমরা ডাক্তারের কাছে যাই, সেটা না বলেও চলে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আমি কি খেয়েছি এত বড় অসুখে। আর এত বড় কেন বলছি না, ওই সিরাপ কোনো কাজ করেনি, ওই প্যারাসিটামলে 3টে খেয়েছি, টোটাল 3টে খেয়েছি, বোধহয় 6 দিন ভুগেছি আর 3টে খেয়েছি প্যারাসিটামল, তার মানে বুঝে দেখো। আর হচ্ছে যে কি বলে, আর ব্লিঙ্কিট থেকে সিরাপ আনিয়েছি, কোনো ডাক্তার প্রেসক্রাইব করে সিরাপ না, আগে ওটাতে কমে গেছিলো কিন্তু এবার এত বাড়াবাড়ি হয়েছে, ওটাতেও সেরকমভাবে কমেনি। তো হলুদ জল, এবার কি খেলাম তাহলে, হলুদ জল খেলাম, যেটা অ্যান্টিবায়োটিক হলুদ জল। আর যদি দুধে দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার দুধে দিয়ে ভালো লাগে না, ওই জন্য আমি দুধ দিয়ে হলুদ জলটা, ওই জলে দিয়ে খাওয়াই ভালো, দুধে খেলেও তেতো লাগবে, জলে খেলেও তেতো লাগবে, তা জল দিয়েই খাও বাবা। আচ্ছা, এরপরে হচ্ছে নুন চিনি জল, যেটা স্যালাইন জল। নুন চিনি জল অনেকেই বলে হ্যাঁ নুন চিনি জল খেয়ে নিলাম, কিন্তু নুন চিনির জল খেয়ে নিলাম বলে দেখা যায় তাহলে সারছে না কেন, না নুন চিনির জলের পরিমাপটা কীরকম হবে, এই যে ঘাম, এই যে কুলকুল করে ঘামছি, এই ঘাম যখন তোমাদের বা চোখের জল বা নাকের জল টেস্ট করে কোনো দিন দেখবে, যে টেস্টটা বেরোবে ওইটা হবে তোমার নুন চিনি জল। অর্থাৎ এই যে জলটা বেরোচ্ছে আমার শরীর থেকে, আর আমি এখন একটু বেশি ঘামবো, আমার প্রেশার লো ফল করে গেছে, ওই জন্য আমি ঘামছি, এই দেখো ঘাম। তো যাই হোক, প্রেশারটা ফল করে গেছে বলে আমি ঘামছি, অত্যাধিক ঘামছি, ভিজে গেছি, এতে মানে পিঠটা ভিজে গেছে। তো এবার হচ্ছে যে ডাক্তার কথায় কথায় না দেখালেও চলে, তার জন্য চাই মানুষের একটু কমন সেন্স। আমি না, কিছু মনে করবে না এই ভিডিওটাতে তোমরা, আমি না কি বলছি আমি কিন্তু ভুলে যাচ্ছি, সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে দুবার করে বলছি, আবার মনে হচ্ছে না এটা তো বলিনি। ডাক্তার দেখানো দরকার নেই তা আমি বলছি না, আমি বলছি এই সব ক্ষেত্রে বা সবসময় কিছু একটা হলেই ছোট ডাক্তার যারা করে, তাদের মাথায় ঢোকেই না যে ডাক্তার ছাড়াও সুস্থ হওয়া যায়। নুন জলটা কি, তোমাকে তো নুন চিনি জলটা ঠিক করে খেতে হবে, তোমার বিশ্বাসই নেই, তুমি জানোই না, কমন সেন্স নেই তোমার, যে আমার শরীর থেকে কি বেরোচ্ছে, এটা স্যালাইন জলটা বেরিয়ে যাচ্ছে, আমার যে ওয়াটার জল, যে শরীরের যে জলটা সেইটা বেরিয়ে যাচ্ছে, এবার এটাকে ভরপাই কী করে করতে হবে, না নুন চিনি জল খেতে হবে, নুন চিনি জলটার টেস্টটা কীরকম হবে, না ঠিক এর মতনই টেস্ট হবে, এটা কমন সেন্স, এটা কোনো বাড়াবাড়ি বিশাল একবারে আমি করে দিলাম এরকম নয়, বরং যারা তোমরা, যদি আমি হাসবো না, আমার কাশি হবে, জল আনিনি, 1 মিনিট দাঁড়াও আমি জল নিয়ে আসছি চট করে। তো একটু জল খেলাম। তো এই কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে, কিছু হলো আর সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটলাম, ডাক্তাররাও কিন্তু বোঝেন যে এর সত্যি হয়েছে না এ এমনি ছুটে এসছে, কাজ নাই কর্ম নাই, হয়েছে কিছু একটা ছুটে চলে এসছে, বা বোকা বুদ্ধিহীন। ডাক্তাররা, বুদ্ধিমানরা সবসময় বুদ্ধিমানদের পছন্দ করে, ডাক্তাররা সবসময় বুদ্ধিমানদের, ফাইটারদের, যে পেশেন্টরা ফাইট করতে পারে, কথায় কথায় ডাক্তারখানায় ছুটে যায় না, তাদের ডাক্তাররা খুব পছন্দ করে। এটা আমি শিখেছি, ডাক্তারদের কাছ থেকেই শিখেছি, এটা আমার ডাক্তারদের কাছ থেকেই জানা।
তোমাদের বলেছি না যে আমার ফ্যামিলিতে যেমন টিচার আছে, আমার ফ্যামিলিতে ডাক্তারও আছে। তো সেই ডাক্তারদের কাছ থেকেই আমার জানা, প্লাস আমার যিনি ডাক্তার ছিলেন তিনি তো ছিলেনই একজন মহান ব্যক্তি, তিনি ভগবান। তো সেই জন্য আমি জানি যে কথায় কথায় ডাক্তারের কাছে ছুটলে ডাক্তাররাই অফেন্ডেড হন, এবং উল্টো পাল্টা রাগের মাথায় তারা অনেক সময় মানে ভুল ওষুধ দেন না, কিন্তু রেগে যান তারা খুব। তো এবার আমার প্রত্যক্ষ একটা হচ্ছে, আমার একবার অ্যালার্জি হয়েছিল, প্রচণ্ড অ্যালার্জি, আমাদের সবার হয়েছিল, গায়ের মতো হয়ে গেছিলো, কিছুতেই ছাড়ছিল না। তো ছাড়ছিল না, তো গেছি এবার ডাক্তারখানায়, দিয়ে ডাক্তারবাবু সেই দেখছি প্রচুর কাটতো, আর আগের জন বোধহয় ওই রকম আর কি কিছু হয়েছে আর ছুটে গেছে। আর ডাক্তারবাবু মানে সেই রেগে, এই আপনারা চলে আসেন, হ্যান ত্যান এসব বকছে। আমি বলছি, যাক বাবা, এই কার্ড দেখুন, কার্ডটা দেখাচ্ছে, আমাদের তো কার্ড ছিল, সেই কার্ডটা দেখাচ্ছে যে সব ভর্তি। আচ্ছা, আপনাদের কাজ নেই, কর্ম নেই, কিছু হয় আর ছুটে আসেন অমুক তো সে এইসব বলছে। দিয়ে পরের জনই আমি দেখছি না, ডাক্তারবাবু তো রেগে আছে, এবার আমারটাও তো ওইরকমভাবে হয়েছে আর ছুটে এসেছি, আমি তো ভুগছি, কী করে বোঝাই। আমি তখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু দেখুন, আমার কার্ডটা কিন্তু সেই আমার ছেলে হয়েছিল আর এই আমি এসছি না, আমার কিন্তু আর কিছু হয়নি। তার মানে বুঝুন কত ইম্পর্টেন্স এটার, আমার এই অ্যালার্জি না কি ওটা আমি জানি না। তো চুলকাতো আর ঘায়ের মতন হয়ে গেছিলো, হাতে পুরো এখনো কালো হয়ে আর থাকে হাতটা, এমনিতেই আমার হাতগুলো মুখের থেকে কালো। হ্যাঁ, অদ্ভুতই বডি স্ট্রাকচার। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো তখন ডাক্তারবাবু না অদ্ভুতভাবে শান্ত হয়ে গেলেন, ওনার যে ওই রাগ। এবং আমি বললাম যে ডাক্তারবাবু কোনো ওষুধেই মানে মোটামুটি যতটা অ্যালার্জিরই আমরা শুনি ওষুধ লাগিয়েছি, কিছু হয়নি, ঠান্ডা জল গরম জল সব জল করেছি, কিছু হয়নি। এই যে ধীরে সুস্থে বলছি যে ঠান্ডা জল করেছি, গরম জল করেছি, কিছু হয়নি। অ্যালোপ্যাথিক ডাক্তার যে এতক্ষণ ধরে শোনেও না, আমাদের ওখানকার ডাক্তাররা অ্যালোপ্যাথিক ডাক্তার দেখেই বলে দেয় আচ্ছা এই হয়েছে, বলার আগেই ওষুধ লিখতে শুরু করে। সেইখানে উনি আগের জন্য এমনি বেরিয়ে গেছে, শুধু আমার তো পরে মনে হলো আমার কার্ডটা দেখে, এবং তখন ওই আগের ডাক্তারদের কথার সঙ্গে মিলিয়ে নিলাম যে ডাক্তাররা পছন্দ করেন না যদি পেশেন্ট যদি ফাইট করতে না পারে। যে পেশেন্টরা ফাইট করতে পারে মানে কি, আমি যদি এতর পরেও এবার খুব বাড়াবাড়ি হলে তো যেতেই হবে, কিন্তু আমি কথায় কথায় ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার বুঝে যাবে। আর প্রাইভেট ডাক্তাররা তো তার তো খুব ভালো, সে বলবে আচ্ছা চলে আসো, কোনো ব্যাপার নয়, আমার 850 টাকা 900 টাকা 1000 টাকা দিয়ে যাও, আর বাকি তুমি এবার ওষুধের সঙ্গে কমিশন, তার তো মজাই। আর যদি তোমার সরকারি কোনো হলো, যেমন আমাদের দুর্গাপুরে যখন আমি ছিলাম, যখন আমার সেই কার্ডের ব্যবস্থার মধ্যে আমি ছিলাম, এখন আর নেই, তখন যখন ছিলাম, আর এলাই কাণ্ড, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মানে সরকারি মানে কেন্দ্রের ব্যাপার স্যাপার পাই রাজার ব্যাপার, এমনি সেমনি ফুটোফাটা হসপিটাল নয় আর কি, ফুটোফাটা ওষুধও নয়। তো যাই হোক ওই রকম। তো তো সেইখানের মানে সেইখানকার ডাক্তারদের ব্যাপার স্যাপারই আলাদা। তারপর মনে কী মনে করে, তার সব বিদেশ থেকে পাস করে আসা ডাক্তার, এমনি নয় যে কোনো ফালতু আর কি। তো যাই হোক, তো তখন দেখলাম ডাক্তারবাবু শান্ত হয়ে দেখলেন, তখন আমাকে বললেন আচ্ছা করেছেন, কিন্তু এটা তো অমুক অমুক হলো। সেই জন্য আমি আস্তে আস্তে অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে শিখেছি যে কিছু হলেই চট করে ডাক্তারের কাছে যেতে নেই। হ্যাঁ, অবশ্যই যাবো। এই যে আমার ছোট ছেলের যে রোগ, তো তার জন্য ঘরে বসে থাকবো? তো ওর ডাক্তার ছাড়া উপায় নেই, তো ডাক্তার ধরাই আছে আর কি, ডেট নাও যাও 3 মাস পর পর কেমন আছে যাও। সেটা আলাদা, ওই ধরনের রোগের জন্য তো তোমাকে ডাক্তার কাছে যেতেই হবে। কারণ হঠাৎ কিছু খিঁচ লেগে আর সারছে না, তুমি কী করবে? ডাক্তার কাছে যাবে, তাই না? তোমার কোথাও পড়ে গেছো, ভেঙে গেছে, কিছু হয়েছে, অমুক হয়েছে, তোষক হয়েছে, প্লাস্টার করতে হবে না হ্যাঙ্গি করে রাখতে হবে, ডাক্তার বুঝবে। খুব বেশি মাথায় ব্যথা বা খুব
ডাক্তার বুঝবে তুমি প্রথমে কিছু চেষ্টা করলে হলো না, ডাক্তার যে কোনো রোগ তোমার যদি লাস্টিং করে, লেন্দি হয়ে যায় সেই রোগটা, তখনই তোমাকে ডাক্তার কাছে যেতে হবে। আমার কথা কিন্তু সেটা নয়, আমার কথা হচ্ছে কথায় কথায় ডাক্তার। আর সেইটা যাওয়াটাকে খুব একটা ধরে না, বাবা ডাক্তার না গেলে তো চলবে না, ডাক্তার তো যেতেই হবে, ডাক্তার না গেলে যেন মহা পাপ করে দেয়। তো সেই ব্যাপারটা আমি বলছি, সেইটা যেন না হয় যে মহা পাপ করে দিলাম। এইটা যারা, তাদের কি কমন সেন্সটা নেই, কম না নেই, তাই তারা এরকম হাবভাবটা থাকে, অনেকের থাকে। ডাক্তার হ্যাঁ জিজ্ঞেস তো করবেই মানুষে, ডাক্তার দেখিয়েছ? এই যে আমারই যারা চেনা পরিচিত তাদের মধ্যে আমি অনেকেই আমাকে কি ডাক্তার, আমি না গো আমি তো ডাক্তার যাই না। একজন বলে হ্যাঁ ভালোই করেছো, আরেকজন বলে হ্যাঁ ঠিক আছে তুমি যা ভালো বুঝেছ সেরকম করেছো, সেটা তোমার ব্যাপার, আরে ঠিকই তো আছে, এগুলো তো অমুক হ্যান ত্যান, ঠিক আছে। তো এইরকম। এইবার কথা হচ্ছে যে কাশি বসে গেছিল, হলো, ডাক্তার দেখালাম না, সুস্থ হলাম। এটাতে কি প্রমাণ হলো তোমরা দেখলে? মনের জোর চাই। কথায় কথায় ডাক্তারের কাছে না গিয়ে, সময় নষ্ট না করে, মাথাটাকে বাজে দিকে না খাটিয়ে, ওইখানেই যদি একটু মনের জোর, ওর মধ্যেও আমি গীতা শুনেছি, কিছু তো করতে পারিনি কেন, কথার তো বেরোচ্ছে না, ওর মধ্যেও আমি দিয়ে গীতা শুনেছি, মনে মনে যাই হোক কৃষ্ণায় বাসুদেবাও করে গেছি। এই যে যারা সন্দেহ করে, বললাম কি আমাকে আছে কেউ সন্দেহ করে, ভাইব পেয়েছি, প্রচণ্ড সন্দেহ করে তারা। তাদের মধ্যে কেউ কেউ আছে লুকিয়ে থাকে, মানে আমাকে জানায় না তারা দেখছে, জানায় না তারা দেখছে, কিন্তু তারা লুকিয়ে দেখে, দেখে কিন্তু যাই হোক তারা ইয়েতে আসে না। আমি ভাইব পাই, এই যে ভাইব পাই, এই ভাইব পাওয়াটা প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর, প্রত্যেক মানুষের মধ্যে চৈতন্য, তাই জন্য প্রত্যেক মানুষের মধ্যে, জীবের মধ্যে একটা আলাদাই শক্তি থাকে, কারোর কম কারোর বেশি, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। আমরা কি দেহবন্ধনে যারা পড়ে থাকি, যারা বেশিভাবে ওই যে কথায় কথায় ডাক্তার ছুটে যাই, মানে দেহবন্ধনে, ওরে আমার কি হয়ে গেল রে, মানে দেহবন্ধনে, আগে হোক দেখি কতটা হয়েছে, এই যে অপেক্ষা করা, দেখি কি হয়েছে, কেন জ্বর এসছে। এই যে বললাম জ্বরটা নিয়ে, জ্বর কিন্তু কোনো জ্বর নয়, জ্বরটাই কোনো রোগের শিকড় নয়, রোগটা আলাদা, রোগটা কি যার জন্য আমার জ্বরটা এসছে। করোনায় দেখো না আসলটা কি, সর্দি হাঁচি কাশি, কারোর যদি অর্গান কিছু খারাপ থাকে তাহলে সেটা ড্যামেজ আরও বেশি করে, সঙ্গে জ্বর, সঙ্গে লুজ মোশন, সঙ্গে নাক বন্ধ, জ্বরটা হচ্ছে কারুর আবার জ্বর হচ্ছেও না। কারণ সর্দি কাশি হলে তো এমনিই জ্বর আসে, সর্দি হওয়া মানেই জ্বর ভাব থাকবেই, ওটা শীত করবে, জ্বর ভাব, জলে হাত দিতে চাক করবে, এই সেই জন্য 5 মিনিট দেখে নাও আগে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যে ছুটতে হবে কি না, তোমাদেরই পয়সা বাঁচবে, সবাই তো সরকারি নয়, তোমাদের পয়সা বাঁচবে, মনের জোর রাখতে হবে, প্রচণ্ড মনের জোর রাখতে হবে, দেখি না কি হয়। এই যে এত কাশি হয়েছিল, হঠাৎ আমি কালকেই তো না পরশু দিন, আমি ফোনে স্ট্যাটাস লিখতে যাচ্ছি, ফোনটা করিনি, ফোন দেখতেও ভালো লাগছিল না, অন্য কিচ্ছু শুনতে ভালো লাগছিল না, এতটাই শরীর খারাপ, শুধু ওই
ঈশাত্মানন্দজির কথা শুনতে আমার খুব ভালো লাগে। ভাগবত কথা শুনছিলাম কানে দিয়ে, ব্যাস ওইটাই শুনছিলাম। শুনতে শুনতে আর ঘুম আসছিল না। অন্য সময় আমি এত ঘুমোই, ইদানিং আমার ঘুমই আসছে না। এই কদিন হলো আমার ঘুম, প্রথম 2 দিন তাও ঘুমিয়েছিলাম, এই শেষ 3 দিন আমি একদম ঘুম হচ্ছে না। তো আমি ঈশাত্মানন্দজির কথা শুনতে খুব ভালোবাসি, ওনার কথা। তো আমি কথা শুনছিলাম, অন্য কিছু দেখতে ইচ্ছে করছিল না। তো কালকে আমার মনে হলো সকালবেলায়, তখন আমার ছেলে ঘুমোচ্ছে, আমি উঠেছি। যদি আমার ও একটু দেরিতেই ওঠে, তো উঠেছি তখন কটা, 9টা 9:30 হবে বোধহয়, 9টা 9:30, কথাগুলো কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি উঠে একটা স্ট্যাটাস লিখবো ভাবছি কিছু একটা। তো লিখেছি 1 লাইন, দিয়ে ভাবতে ভাবতে হঠাৎ কাশি এসে তারপরে আমি আর কি হয়েছে জানি না, ফোনটা হাত থেকে পড়ে গেছে, এ হয়েছে। এবার যখন আমি ধরফড় করে উঠেছি তখন একটা অদ্ভুতই কষ্ট ভেতরে, অদ্ভুত কষ্ট। সে কষ্ট আমি মানে মনে হয় না প্রাণ পাখি বেরিয়ে যায় বোধ হয়, আমি জানি না কারোর ওরকম কষ্ট হয়েছিল, প্রাণ পাখি বেরিয়ে গেল মনে হচ্ছে আমার। ছটফট করে উঠেছি, দিয়ে দেখি আমার ছোট ছেলে কি বলছে, কি হয়েছে নাকি ও ঘুমের ঘোরে, মানে তখনও পরে বলছে, তখন না, তখন আমি ভাবছি, এবার আমারটা আগে বলিনি, আমি ভাবছি আমি কোথায় ছিলাম এতক্ষণ। মানে আমি পুরো একদম ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, মুখ দিয়ে গেঁজার মতন ফেনা বেরিয়ে, আর আমি একদম ব্ল্যাক আউট। আমার মনেই নেই, আমার এখনো মনে নেই যে ওই পড়ে যাওয়া, তার কীভাবে পড়লাম সেটাও মনে নেই। আমি যখন উঠছি তার অনেক পরে ফোনটা আবার নিচে, আমি তো একটা স্ট্যাটাস লিখছিলাম, গিয়ে দেখি হ্যাঁ আমি স্ট্যাটাসটা লিখছিলাম। তারপরে অনেক পরে হয়ে গেছে, ওটার মিনিংলেস বলে আমি আবার ডিসকার্ড পরে করে দিয়েছিলাম। তো ব্ল্যাক আউট হয়ে গেলাম, মুখ দিয়ে ফেনা গেঁজা বেরিয়ে গেছে, মানে এত, মানে সে এইটা কি বলো তো, এটা হচ্ছে কোনো একটা অ্যাটাক হয় না দেখবে, হঠাৎ এরকম হয়ে পড়ে যাওয়া, মানে হচ্ছে হয় সেরিব্রাল অ্যাটাক হয়, না কোনো একটা মাইল্ড অ্যাটাক হয় বা কিছু হয়, এটা হচ্ছে অবধারিত মৃত্যু, অবধারিত মৃত্যু। মানে মরে গিয়ে আবার পট করে ওই যে বলেন নাসিরুদ্দিন না, সরি, নাসিরুদ্দিনকে আমার ভালো লাগে না, ওই যে নওয়াজুদ্দিন আছে না, করে গিয়ে মদ চুঁকে চালায়, আমার দাঁতগুলো কি বাজে, তা আমি মদকে ছুঁয়ে চলে এসেছি আর কি, টক করে একটা। আমার এই ফিলিংটা হয়েছে, এই যে বললাম ভাই, আমার ফিলিংটা হয়েছে। এবার শুনে কি মনে হচ্ছে, তোমরা কি মনে করো, হ্যাঁ তাই হয় নাকি, যারা সন্দেহবাতিক আছে এখানে তারা তো আরোই বিশ্বাস করবে না, কিন্তু আমি একদম প্রত্যক্ষ ফিল করছি যে আমি ছিলামই না এখানে। আর এদিকে আমার ছেলে পরে বলছে আমি নাকি, আমার পাটা নাকি নড়ছিল, মানে তখন আমি নাকি কেসেই যাচ্ছি, আর আমার হাত পা, মানে আমি কাঁপছি এমনি করে, আমার হাত পা নড়ছে, আমি পড়ে গেছি আর কি, এমনি করে পড়ে গেছি। আর আমার পাটা নাকি ওর মাথাটায় লেগেছে, তখন ও উঠে দেখছে এরকম মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে, আর আমি এরকম পড়ে আছি। দিয়ে ও মানে কি ততমত খাবে, কি করছে, কি করবে ভেবে পাচ্ছে না, সেই মুহূর্তে আমিও ওইরকম প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার মতন আমার মনে হচ্ছে, মানে সেটা আমি ভাষায় প্রকাশ করে বলাই যাবে না, সেটা যে কী রকম একটা ছটপটানি করে আমি উঠলাম। আর উঠেই মনে হচ্ছে আমি কোথায় ছিলাম এতক্ষণ, আমার তো কিছু মনেই পড়ছে না। তারপরে মনে পড়লো যখন, তখনও ভাবছি কি হলো কেসটা, আমি ওই সময়টা কি হলো, আমি তো লিখছিলাম, তারপরে কি হলো, কাশি এলো এইটুকুনি মনে আছে, কাশিটা এলো, তারপর কখন হাত থেকে ফোন পড়ে গেল, কখন আমি তো এইরকমভাবে ছিলাম, এবার কখন আমি এমনিভাবে পড়ে গেছি, মানে বিছানার উপরেই পড়ে আছি, মাথাটা এমনি হয়ে গেছে, বালিশটা পিঠের দিকে হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মদকে ছুঁয়ে চলে আসা হলো বলে মনে হচ্ছে। কারুর বিশ্বাস নাও হতে পারে, কারুর, তাদের উপর আমার কিছু বলার নেই, কিন্তু অনেকে অন্যভাবে চেস করতে পারে, সেই জন্য আমি বলে দিলাম। কার কি বিশ্বাস হলো না হলো
কে কী মনে করলো না করলো, এটা কিছুই না, এটা ফালতু, সেটা তার ওপর। কিন্তু আমার ফিলিং আমার কাছে, আমার জন্য, তাই জন্য আমি আমার কথাই বলি। তো আমি এটাই তোমাদের বলবো, এই দেখো গলা ব্যথা করছে, এইটা বলবো যে একটু ধৈর্য ধরে কোনো কিছু হলে আগে দুদিন দেখে নাও, দুদিন দেখো, দেখো যদি 2 দিন 3 দিন না কিছু হচ্ছে না, তারপরে যাও ডাক্তারের কাছে। তো যারা এই মতের সঙ্গে মিল পাবে না তাদের তো আমার ওপর রাগই হবে না, তাদের আমার ওপর রাগই হবে, সেটা কিছু করার নেই। জীবনে এরকম অনেক লোক থাকবে। আর সত্যের পথে চলা মানেই হচ্ছে তুমি অনেক শত্রু তৈরি করে নিলে, এটা তো তুমি জানবে, এটা কিন্তু আমি বলে দিলাম, তোমাদের শিখিয়ে দিলাম। যখনই তুমি সত্যের পথে চলবে তখন জানবে তোমার চারিদিকে শত্রু। যদি বন্ধু পেয়ে যাও, আমার বাবা বিশাল লাকি আমি, ভগবান আমাকে একটা বন্ধু দিয়েছে, ভগবান এসছে, মানে ভগবান তো আছে, তুমি তো ভগবান, মানে একটা মেটাফরিক্যালি আমি বলছি আর কি, যে একটা বন্ধু দিয়েছে। যাই হোক, এরকম যদি বন্ধুর সাথে কেউ পেয়ে যাও, কারণ সত্যের পথে গেলে সেই লোক পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। কেউ থাকে না, কেউ না। যদি থাকে, যদি তুমি পেয়ে যাও, যদি আমি পেয়ে যাই, যদি সে পেয়ে যায়, যদি ও পেয়ে যায়, তাহলে জানবে বিশাল ভাগ্য যে তুমিও সত্যের পথে রয়েছো, সেও সত্যের পথে রয়েছে। পেয়ে গেছো কাউকে একজন, অন্তত কাউকে একটা কিছু বলতে পারছো, জানাতে পারছো, এ করতে পারছো, কেউ তোমাকে বিশ্বাস করছে জীবনে, তোমার কথাগুলোকে বিশ্বাস করছে, মানে সত্য তো সত্যই, কিন্তু তুমি যে সেটার উপলব্ধি করে ফেলেছো সেইটার বিশ্বাস, বুঝতে পারছো? যার জন্য যদি যে উপলব্ধি করে ফেলবে আমি কেন ন্যাড়া হলাম, সে আর ফার্দার জিজ্ঞেসই করবে না কেন ন্যাড়া হলাম। প্রথমবার একদম, যেমন আজকে ব্লাড টেস্ট চেক করতে এসছে আমার ছেলে, যে ছেলেটি ভদ্রলোক এসছেন, সে প্রথমবার 3 মাস পর আমাকে দেখছে। আরে কী হলো, আমি বললাম ঈশ্বরের ব্যাপার। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আর করছে, ও বুঝে গেল, এ হচ্ছে বুদ্ধিমান লোক। 5 জায়গায় কাজ করেন উনি, ব্লাডের মানে প্যাথোলজিতে কাজ করেন, বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো করতে হয় বা আমি জানি না, কিন্তু বুদ্ধি আছে, বোঝা যায়, কমন সেন্স। ও আচ্ছা বলে ইয়ে হয়, আর কোনো কোয়েশ্চেন বা ইয়ে নেই, কিছু একটা বুঝলেন, ফালতু কোয়েশ্চেন নেই আর কি। তো যাই হোক, এবং আমাকে অনেক টিপস দিলেন, ওটা শুনলেন, তারপরে বললেন যে না আপনার প্রেশার। এই যে আমি কি করে জানলাম যে এত ঘামছি, আমি তো জানতাম আমার হাই প্রেশার। কবে একটা নাকি গত বছর আমাকে কি একটা বলেছিল আপনার হাই প্রেশার, তো প্রেশার মেপেই বলেছিল। তো আর এই উনি এখন বলছেন না তখন ছিল এই এত ঘামছেন মানে হয়তো প্রেশার ফল করছে, মানে হয়তো না আপনার প্রেশার, কারণ ওরা তো প্রেশার ব্লাড এসব নিয়ে কাজ করে না। আমার মুখটার দিকে তাকিয়ে আছে আর বলছে আপনার অবস্থা খুব খারাপ, আপনি এই খান ওই খান সেই খান, অমুক খান, ওআরএস খান, স্যালাইন জল খান, আর শুধু ফল খান, সকাল দিকে ফল খান, দুপুরে ফল খাবেন না, সকালে ফল চা খান, তারপরেই ফল খান। তো যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওনার সাজেশান নিলাম। আমি কাল সেই ব্যবস্থা করে রেখেছি, কাল থেকে ওটাই করব। আসলে ফল খাই না তো, ফল খেতে ভালো লাগে না, তাও আনিয়ে রেখেছি, খাবো। তো ওই আর কি, এই হচ্ছে আজকে নিজের দিয়েই বললাম যে মনের জোর রাখো। 28 মিনিট এতেই হয়ে গেল। মনের জোর রাখো, সবসময় যে ডাক্তার করতে হবে তা নয়। আমিও যেমন করে মৃত্যুকে ছুঁয়ে বেরিয়ে এলাম, এটা কেন জানো তো, ওই যে একটা ঐশ্বরিক পথ, ওই যে একটা চেতনার উপলব্ধি, ওই যে একটা তাকে জানার যে অদম্য আগ্রহ এখনও রয়েছে, ওই পথেই রয়েছি। কোনো দিন কারুর ক্ষতির কথা চিন্তা করি না। কত উপহাস্য সহ্য করে, কত অপমান সহ্য করে, কত বদনাম সহ্য করে আমি কোনো একদিনের জন্য তার হাত ছাড়িনি। আমি জীবনে মানে কি বলবো, ব্যক্তিগত কারণে হয়তো এমন হয়তো আমার মনে হয়েছে, ধরো আমি ফর এক্সাম্পল বলছি, আমার মা ধরো রয়েছে পাশে, এবার ধরো আমার মাকে কেউ একটা কিছু ইয়ে করলো, মানে একটা খারাপ ব্যবহার করলো, তো আমি সেইখানে আমার মায়ের খারাপ লাগলো, সেই জন্য আমি হয়তো গিয়ে ঝগড়া করলাম, আমি ফর এক্সাম্পল বলছি কথাটা, এই রকম হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি সবসময় যারা রয়েছে তাদের জন্য
লড়াইটা করি, একদম আমার ব্যক্তিগত কারণে। কিন্তু আমি কারুকে, আমার মনে হয় না, ঈশ্বর ক্ষমা করবে যদি ভুল বলি, আর যদি করে থাকি সবার কাছে পার্সোনালি গিয়ে গিয়ে আমি ক্ষমা চেয়েছি। তো কারুর কাছে কোনো দিন কারুর জন্য অন্যায় করিনি, ভাবি না অন্যায়ের কথা, কারুর অন্যায়ের জন্য চিন্তা করি না। তোমরাও তাই করবে, কারুর ক্ষতির কথা ভাববে না, কারুকে নিয়ে পিএনপিসি করবে না। পিএনপিসি করা আলাদা। আর ধরো সাইকেলওয়ালাটা প্রায় আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, বা গাড়িওয়ালাটা এমন করে গাড়ি রেখেছে, আমি তো ওই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে যাবো বুঝতে পারছি না, দিয়ে আমি হয়তো বললাম হ্যাঁ, বাড়ি এসে বললাম হ্যাঁ গাড়িওয়ালাটা এমন করে গাড়ি রেখেছে, বা মিষ্টির দোকানের লোকটা বলছি তখন থেকে দিচ্ছে না, বা ওষুধ দোকানের লাইনটা অমুক লোকটা। এইগুলো কিন্তু নিন্দে নয়, এগুলো সিচুয়েশান অনুযায়ী আমি বলছি। এটা নিন্দে বলে না এটাকে। অনেকে আবার নিন্দে কাকে বলে সেটাও জানে না। এটাকে নিন্দে বলে না। নিন্দে কাকে বলে, পিএনপিসি কাকে বলে না, সমানেই আমি একটা মানে যারা দেখতে নারী তার চলন বাঁকা আর কি, মানে কাউকে দেখতে পারি না, তার সম্বন্ধে ও এই করলো, ও হ্যান করলো, ও ড্যাক করলো, কার বাড়ির মেয়ে কী করলো, কার বাড়ির ছেলে কী করলো, কে কাকে বিয়ে করলো, কে কাকে অমুক করলো, এইটাকে বলে নিন্দে। নিন্দে ওটা না কেউ আমাকে বারবার অপমান করে যাচ্ছে, আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি, তুমি বলছো তুমি তো খুব নিন্দে করো ওর। ব্যাপারটা সেই, এগুলো বুঝতে হবে নিন্দে কাকে বলে। অনেকে আমি তো দেখছি ফেসবুকে ইয়েতে, আজকেই বলতাম একটা কথা এই কুণাল ঘোষের নিয়ে, কিন্তু এখন আর দেরি হয়ে গেছে, এখন আর বলবো না। কুণাল ঘোষ নিয়ে একটা কথা বলতাম, তো তাহলে উদাহরণটা পাওয়া যেত। তো কারুর কোনো, সত্যি বলছি মহাদেব জানেন, আমি কোনো দিন কারুর ক্ষতির চিন্তা করিনি, করার ইয়েও নেই। আর সবসময় ভালো চেয়ে গেছি। এবার সেই ভালো চাওয়াটা যদি কেউ মনে করে নিয়েছে তার খারাপ চাইছি, সেটা তার ব্যাপার। আমার ঈশ্বর আছেন, আছেন, আছেন আমার কাছে। আমি সেই পরমাত্মার সঙ্গে এক হবার পথে রয়েছি। আমার এই যে ভাইব, সেটাকে আমি ভীষণ ভালো বুঝি। আর আমি জানি, সেই জন্যে আমি টক করে ছুঁয়ে বেরিয়ে চলে এলাম। আরেকবার আমি মৃত্যুকে ছুঁয়ে চলে এলাম। কেমন মজা! তো চলো আজকে এইটুকুই থাক। আমি এখন গিয়ে চান করব, কারণ কি প্রচণ্ড ঘেমে গেছি, আর এরকম থাকা যাবে না, তাহলে কাশি আরও বেড়ে যাবে। তোমরা খুব ভালো থেকো আর আনন্দ থেকো, আর কিছু এক্সপিরিয়েন্স হওয়ার থাকলে বলো, ঠিক আছে? টাটা। একটু ডিস্টার্ব হলেও কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা তেমনিও শেষ পর্যন্ত কেউ দেখো না।